শুভ সন্ধ্যাবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রোপাইটার মিলন বাজার ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপাইটার মিলন সাহেব। আপনাকে আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনি আমাদের ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। আজকের এই বিশেষ দিনে আমি আপনার কাছে জানতে চাচ্ছি মিলন ভাই, আফটার অল ইউ আর দ্য প্রোপাইটার ইন মিলন বাজার। আপনার এই মিলন বাজার যে প্রতিষ্ঠানটা আছে এটা আপনার কয় বছর হয়ে আছে সেটা আপনার চ্যানেলে তুলে ধরুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম মিলন। আমি লেখাপড়া চলাকালীন সময়ে আমি আসলে ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িত। আমার পরিবার রাজনৈতিক পরিবার, এই জন্য আমার ছোটবেলা থেকে আকাঙ্ক্ষা ছিল যে আমার জীবনে চাকরি করা সম্ভব না। এই জন্য আমি 1983 সাল থেকে ব্যবসা বাণিজ্য শুরু করি। প্রথম প্রতিষ্ঠান হলো মিলন এন্টারপ্রাইজ। আমি ডিস্ট্রিবিউশন নিয়ে আমার এই প্রতিষ্ঠানের জন্ম। আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন করতে করতে বিভিন্ন কোম্পানি আমি ডিস্ট্রিবিউশন করতাম। বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন পণ্য রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বাজারজাত করতাম। বর্তমানে আমার আকাঙ্ক্ষা আমি একটি নতুন প্রতিষ্ঠান এই বছরই গড়ে তোলার চেষ্টা করছি। আপনাদের অশেষ রহমত আল্লাহর মেহেরবাড়িতে মিলন বাজার ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর। আমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমি অতি শীঘ্রই এই বছর শুরু করেছি। আমার ইচ্ছা যে 68টি রংপুর উপজেলা, প্রতিটি উপজেলায় একটি মিলন বাজার ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে একটি করে সব থাকবে। আমি কর্মসংস্থানের জন্য এবং সেবা দেওয়ার জন্য এবং মানুষকে ভোগ্যপণ্য, সঠিক ভোগ্যপণ্য, সঠিক মাপের পণ্য আমি হাতে তুলে দেওয়ার জন্য আমি এই স্মার্ট বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করেছেন। এখানে কর্মসংস্থানের জন্য, রাজস্ব বৃদ্ধির জন্য আমি মনে করি মানুষকে সঠিক পণ্য দিয়ে আমি মিলন বাজার ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর রংপুর বিভাগের প্রতিটি উপজেলায় একটি করে সেভ করা আমার আকাঙ্ক্ষা। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন রংপুরের বিভাগের প্রতিটি উপজেলায় একটি করে মিলন বাজার ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর প্রতিষ্ঠা লাভ করতে পারি, মানুষের কর্মসংস্থান দিতে পারি, মানুষের ওষুধ দিয়ে সেবা দিতে পারি, ভোগ্যপণ্য দিয়ে যেন আমি সেবা দিতে পারি। এবং আমার একটি এখানে ওয়েবসাইটও আছে, অনলাইনও আছে। আমরা যদি কেউ আমাদের কাছে পণ্য অর্ডার দেয় মোবাইলে, আমরা তার বাসায় পণ্য পৌঁছে দিয়ে সেবা দিয়ে থাকি। এটা সেবামূলক প্রতিষ্ঠান, কর্মসংস্থানের জন্য, রাষ্ট্র উন্নয়নের জন্য, দেশ উন্নয়নের জন্য এবং আমার ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করে চলছি। শেষ দিন পর্যন্ত মহান রব্বুল আলামিনের প্রত্যাশা আমি শেষ দিন পর্যন্ত মানুষের সেবা দিয়ে যাবো। যেহেতু আমি রাজনীতি করি, ব্যবসা বাণিজ্য করি, রংপুর ব্যাডমিন্টন চেম্বারের সভাপতি, আমার সমাজের উপর, দেশের উপর একটা দায়িত্ব আছে। দায়িত্ব মনে করে আমি এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলেছি। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত ব্যক্তি হিসাবে শুধু আলোকিত বলবো না, মিলন ভাই সম্পর্কে যদি বলতে হবে তাহলে আমাকে বলতে হবে যে মিলন ভাই একজন কিংবদন্তি। মিলন ভাই, আপনি যে অনুভূতির কথা তুলে ধরেছেন, আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি যেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার দলীয়ভাবে আপনার কোনো পোস্ট আছে কিনা? আমি 1982 সাল, যেহেতু আমার পরিবার রাজনৈতিক পরিবার, আমার দাদা আওয়ামী লীগ করতো, আমার বাবা শিক্ষক ছিলেন, উনিও আমি তাকে আওয়ামী লীগ করেছেন আমি দেখেছি এবং উনি আমাকে ছাত্রলীগে করে উৎসাহিত করেছেন রাজনীতি করার জন্য। আমি বাংলাদেশ ছাত্রলীগ করতাম। আমি বর্তমানে রংপুর মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য, এর পূর্ববর্তী কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তার পূর্ববর্তী কমিটির আমি প্রচার প্রকাশনা সম্পাদক ছিলাম, রংপুর মহানগরের জেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম এবং ছাত্রলীগ করার সময় বিভিন্ন রংপুর কলেজের কনভেনার ছিলাম। বিভিন্ন সময় জেলার সম্পাদকীয় পোস্ট থেকে আমি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য হত্যার বিচার হয়, জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং শেষ দিন পর্যন্ত যতদিন মহান রব্বরে আমাকে জীবিত রাখবে শেখ বঙ্গবন্ধুর আদর্শকে এবং শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি কাজ করে যাব। এটাই আমার প্রত্যাশা। মানুষের জন্য কাজ করে যাব, দেশের জন্য কাজ করে যাব। বলবি বলগুন্নত মমসি শির নেহারি অনত শির ওই শিকর হিমাদ্রি গোলক দোলক গোলক বেধিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। কে বলেছে মুজিব নাই? মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছেন, লক্ষ মুজিব ঘরে ঘরে আছে। আজকে ইন্টারভিউর মাধ্যমে আপনাকে আমি একজন মুজিব সেনা হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আফটার অল ইউ আর দ্য অনারেবল পারসন। আপনার দীর্ঘ জীবন আমি কামনা করি। আপনি বঙ্গবন্ধুর আদর্শে যে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনি আমাদের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, আমিও আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং 15 আগস্টের কিছু কথা আপনি তুলে ধরেছেন। এটা আমি বাইদা বাই সাক্ষাৎকারের মাধ্যমে আসবো। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবারেরই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছে। আমার কাছে প্রশ্ন হলো যে 7 মার্চের ভাষণটা শুনলে আপনার কাছে কেমন লাগে এবং ইউনেস্কো কর্তৃক যে ওনাকে পুরস্কৃত করেছে আপনার অনুভূতির কথা তো আমি 7 মার্চের ভাষণ শুনে আমার শরীর শিউরে ওঠে, লোম শিউরে ওঠে। আমি মনে হয় আমি আবারও সেই যুবক, আমি সেই ছাত্র রংপুর কলেজের, এবং আমি মনে করি ইউনেস্কো যথাযোগ্য ব্যক্তিকে যথাযোগ্য মর্যাদা দিয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানাই এবং আপনার এই চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকাকেও ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি আপনার যে স্বাধীনতার পক্ষে শেষ দিন পর্যন্ত কাজ করে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ করার যে ভীষণ, সেই ভীষণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সকলে মিলে আমরা কাজ করে যাব, বাংলার মানুষের মুখে হাসি ফুটাবো। এটাই আমাদের প্রস্তাব। বঙ্গবন্ধুর আদর্শকে আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। একমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পিতার হত্যা কেউ বা স্বামীর হত্যার বিচার করেনি। আমি মনে করি যোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দায়িত্ব নেওয়ার পরে জাতির পিতা, তার সুযোগ্য পিতা এবং বাঙালি জাতির পিতা এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। এই জন্য ওনাকে বাঙালি জাতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি এবং মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত উনি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হয় না ততক্ষণ পর্যন্ত যেন ওনাকে আল্লাহ সুস্থ দান করেন। এটাই আমার প্রত্যাশা, এটাই আমার আকাঙ্ক্ষা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এর ফাঁকে আরেকটা কথা বলতে হবে মিলন সাহেব, উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা। আমরা আগে বাপদাদার আমলে বাপ চাচার আমলে উত্তর দিকে পিকনিক করতে গেলে বা দক্ষিণ দিকে পিকনিক করতে গেলে একটি কথা বলতো যে ওইখানে যেও না, জিন আছে পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নিদানজনক কথা বলেছিলেন এবং কিছু কুলাঙ্গার মানুষ বলেছিলেন তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছে। তখন মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা বজ্রকণ্ঠে একটি কথা বলেছেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো। সেটা কীভাবে? আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু করবে। অবশেষে আমরা যখন ওবায়দুল কাদের স্যারের সাক্ষাৎকার নিয়েছি, ডেভিড টকশো নিয়েছি, আমার মোর দ্যান লট অফ টাইম আমি পদ্মা সেতুতে ছিলাম ওবায়দুল কাদের স্যারের উদ্দেশ্যে। এখানে 6.5 কিলোমিটার ইয়ে করা হয়েছে এবং পদ্মা সেতু চলমান অবস্থায় আছে। তো আজকে যে আমাদের নিজস্ব অর্থায়ন থেকে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে, এই অপিনিয়নটা কেমন লাগছে? সঠিক নেতৃত্ব এবং যোগ্যতা সম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সঠিক রাষ্ট্র না থাকার কারণে আজকে পদ্মা সেতু সফল হয়েছে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সফল হয়েছে। সারা দেশে আপনার সড়ক বিভাগের 4 লেন 6 লেনের কাজ
চলমান, রংপুর বিভাগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, মেট্রো পুলিশ হয়েছে, মেট্রো রেল হয়েছে, মানুষের কর্মসংস্থান হয়েছে। আজকে করোনার যে ভ্যাকসিন যারা উৎপন্ন করেছে তারাও কিন্তু 17 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার যোগ্যতা রাখেনি। মহান রব্বুল আলামিনের ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশী যোগ্য নেত্রী বলে আমি এই জন্যই বলবো, উনি 17 কোটি 18 কোটি মানুষকেও উনি ভ্যাকসিন দিয়ে করোনা থেকে আমাদের মুক্ত রেখেছেন। এবং বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মাছে স্বয়ংসম্পূর্ণ, আমিষে স্বয়ংসম্পূর্ণ, সবকিছুতেই সম্পূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত, চিকিৎসা ব্যবস্থা উন্নত, কমিউনিটি যে হাসপাতালগুলা গ্রামে গঞ্জে যে গড়ে তুলেছে, আমি মনে করি বাংলাদেশের ছিনতাই, রাজনীতি, চুরি, ডাকাতি নাই বললেই চলে। হয়তো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, দেশ এখন উন্নত। আমরা এখন প্রত্যাশা করি, আশা করি যে আমরা কবে স্মার্ট বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নাম রাখাতে পারবো এবং স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো, এটাই আমাদের প্রত্যাশা। মিলন ভাই, আমি সাক্ষাৎকারের মধ্যে খুব সুন্দর একটা বক্তব্য আপনি তুলে ধরেছেন। স্মার্ট বাংলাদেশ, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে কিন্তু অলমোস্ট আমরা ডিজিটালে পরিণত করেছি। এবং যে কথাটা বললেন, আমরা এমডিজি গোল বাস্তবায়িত করে আমরা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতে দিতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি, স্মার্ট বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলি দেখতে পাচ্ছেন, মিলন সাহেব সেই সম্পর্কে আপনি মূল টপিকসটা তুলে ধরবেন আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ব্রাইট নিউজ 25 ফরহাদ ভাই, আপনাকে ধন্যবাদ। স্মার্ট বাংলাদেশ এখন আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকার কোন পণ্যের দাম কত, আমেরিকার কত লোক প্রতিদিন রেলে যাতায়াত করতেছে এবং কোন লোক কত অসুস্থ, আমেরিকার প্রেসিডেন্ট কি করতেছে, রাশিয়ার প্রেসিডেন্ট কি করতেছে, চায়নার প্রেসিডেন্ট কি করতেছে অনলাইনে দেখতে পাচ্ছি। এটাই তো স্মার্ট বাংলাদেশের একটা পদক্ষেপ। আমি সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানাই, যিনি বাংলাদেশের মানুষকেও এই ডিজিটাল করেছে এবং আজকে প্রতিটি ছাত্রছাত্রী স্কুল কলেজে কম্পিউটার এবং ল্যাপটপ সবকিছু জননেত্রী শেখ হাসিনা এবং সজীব জয়ের পরামর্শ নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছেন। আপনি বাংলাদেশে বসে থেকে এখন অনলাইনে সারা বিশ্বের খবর নিতে পারবেন, কোথাকার কি রাজনৈতিক, ব্যবসায়িক, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছু সুবিধা পাচ্ছেন। আমরা স্মার্ট বাংলাদেশে একদম শেষ প্রান্তে চলে গেছি। এখন উন্নত বিশ্বের মানচিত্রে নাম লেখাতে গেলে আমার সার্থকতা হবে বলে আমি বিশ্বাস। বাই দ্য ওয়ে মিলন ভাই, আপনি একটা খুব মানে কথা তুলে ধরেছেন, সেটার জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। 15 আগস্টের কথা। সেই 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বর বাসভবনের মধ্যে সকালবেলার প্রজ্বলিত হচ্ছিল আসসালাতু খায়রু মিনান নাওম। একদিক দিয়ে মেজর ডালিম, কর্নেল মোস্তাক এবং রাজাকাররা মিলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাসভবনের মধ্যে গিয়েছেন। অকাতরে গুলি করে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করেছেন। অবশেষে ছোটো ভাই শেখ রাসেলকে যখন হত্যা করতে যায়, তখন শেখ রাসেল একটি কথা বললেন, ডালিম কাকা, আমি কি অপরাধ করেছি? আমি একটু আমার মায়ের সাথে দেখা করব। মেজর ডালিম বললেন, চলো তোমাকে আমি তোমার মায়ের সাথে দেখা করে যাই। পরের রুমে নিয়ে অকাতরে কামার পাশা গুলি করে তাকে বিশ্বভাবে 9 বছরের শিশুকে হত্যা করে। আমার প্রশ্ন, বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে যে সমস্ত কুলাঙ্গার একটা মেজর ডালিম এখনও পশ্চিম পাকিস্তানে আছে, আমার প্রশ্ন, এই 15 আগস্টের মধ্যে যারা নির্মমভাবে হত্যা করেছে, যারা বাইরে পলাতক অবস্থা আছে, তাদের কি করা উচিত? এই কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে 15 আগস্টের জাতির শ্রেষ্ঠ সন্তান রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে ফজরের নামাজ যখন চলন্ত অবস্থায় সেই সময় নির্মমভাবে হত্যা করা হয়। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণে, রেহানা বাইরে থাকার কারণে আল্লাহর অসীম কৃপায় ওরা বেঁচে যায়। রাখে আল্লাহ মারেকে 1981 সালে উনি আবার দেশে পদার্পণ করেন। পদার্পণ করার পর আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করেন। আমরা তখন তরুণ দামাল ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের সমর্থক, স্বাধীনতার সপক্ষের শক্তি, তার সাথে একত্রতাবদ্ধ হয়ে আজকে শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি মনে করি এখানে অনেক ইতিহাস, এতদূর বললে অনেক সময় লাগবে। আজকে উনি প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায়
রায় প্রকাশ হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে এবং রায় যেভাবে নিয়মতান্ত্রিক উপায়ে রায় ঘোষণা হয়েছে সেইভাবে তার রায়ের বাস্তবায়ন হয়েছে এবং রায়ের বাইরে যে কয়জন আসামি এখনো দেশের বাইরে আছে, অনতিবিলম্বে তাদেরকে দেশে ফেরত এনে রায় কার্য করার জন্য আমি ওনার কাছে আকুল আবেদন করছি। তাইলে আইন প্রতিষ্ঠা হবে এবং বঙ্গবন্ধু হত্যার বিচার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি এবং দেশ সামনের দিকে এগিয়ে হবে, জাতি শিক্ষা গ্রহণ করবে, কুলাঙ্গার হত্যাকারীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আগামী দিনে যারা এই বাংলাদেশের বিরোধী রাজাকার আছে তারাও এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং জাতীয় শিক্ষা গ্রহণ করবে এবং কেউ তাহলে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। এটাই আমার প্রত্যাশা, এটাই আমার আশা। তাদেরকে আমরা ইন্টারপোলের মাধ্যমে হলেও বাংলার মাটিতে এনে তাদের বিচারাধীন সম্পন্ন করব। পূর্বের নেই যেভাবে কথা বলছেন, আমরা আইনমন্ত্রী আনিস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং জাতিসংঘের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমি সাক্ষাৎকারে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে প্রস্তাব করেছেন যেসব বঙ্গবন্ধুর খুনি দেশের বাইরে আছে ইন্টারপোলে তাদেরকে দেশে এনে তাদের রায় বাস্তবায়ন করার জন্য কার্যক্রম শুরু করেছে। এটা তড়িঘড়িতে করা উচিত। তাহলে আমি মনে করি বাঙালি জাতি যে কলঙ্কের ইতিহাস, সেই কলঙ্কের ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এটাই আমার প্রত্যাশা এবং মহান রব্বুল আলামিনের প্রত্যাশা যে বঙ্গবন্ধুর হত্যার বিচার সহ ৩রা নভেম্বরে ৪ নেতার হত্যার বিচার সহ স্বাধীনতা বিরোধী যারা এখনো আছে তাদের বিচার সহ স্মার্ট বাংলাদেশ জীবিত না হওয়ার জন্য মহান রব্বুল শেখ হাসিনাকে সুস্থ দান করেন, এটাই আমার প্রত্যাশা। আমার প্রশ্ন, আপনি যে কথাগুলি তুলে ধরেছেন আমার কাছে মনে হচ্ছে যে ৭১-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরলে আমার কাছে বেটার হবে। আপনি চ্যানেল ব্রাইটনেস ৭১ তো অনেক আপনার মর্মান্তিক ঘটনা, রাজাকার আলবদর যা করেছে এটা ইতিহাসে বিরল এবং আমি মনে করি যে আমাদের সুযোগ, আমাদের জাতির পিতার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সঠিক নেতৃত্বের কারণে বিশ্বের ইতিহাসে কোনো দেশ দেখাইতে পারবেন না যে ৯ মাসে স্বাধীন হয়েছে। একমাত্র ওনার সঠিক নেতৃত্বের কারণে আমরা ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি এবং একটি পতাকা, একটি ভূখণ্ড পেয়েছি এবং সুযোগ বর্তমানে আমরা সুযোগ্য তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি, স্মার্ট বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন পেয়েছি, কর্মসংস্থান পেয়েছি, শিল্প উন্নয়ন পাচ্ছি এবং আগামী দিনে আরো পাবো। যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে এবং আরো সামনের দিকে এগিয়ে যাব, স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে, উড়কি ধানের মুরকি সেচে, এটা সেটা আরও কত কি। তার কাছে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আজকের এই বিশেষ দিনে ৭১-এর চেতনা সম্পর্কে আপনি যে কথাটা তুলে ধরেছেন, আমি আবু জাফর ওবায়দুল্লাহ লিখা কোন এক মাকে কবিতাটি আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোকিত সকাল, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশ উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন, এটাই আমার প্রত্যাশা। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মিলন সাহেব। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমাদের মিলন সাহেবের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন আমাদের ব্রাইট নিউজ চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমাদের প্রকাশিত হতে যাচ্ছে আমাদের নিউজ পেপার। সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় কাটাচ্ছি। মিলন ভাই, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশা নিয়ে বিদায়। আপনাকেও আল্লাহ ভালো রাখুক, এটাই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ।